হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের তো জি স্যার। উপস্থিতি এখনো ভালো না। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে হ্যালো কি লাগবে না না তোর বাইরে আউট আজকে আমি ফোন করব। আজকে কোনো নির্দিষ্ট প্রোগ্রাম নাই, লোক আমার কথা আসলে ফোন যদি দেয় তাহলে একটু ইনিশিয়েটিভ তাহলে না বলি আপনাদের আমরা 3 ঘন্টা 4 ঘন্টা দেওয়া হচ্ছে একটু দুদিন বেশি খালি কাজ করতে যে কেসে 2 ঘন্টার উপর সময় লাগে জ্যাম পরে যে জ্যাম বাইরে থেকে নিয়ে আসলাম স্যার শুরু করেন। উপস্থিতি তো এখনো ভালো না। স্যার ক্লাস টাইমের মধ্যে তো সবার আসতে হবে, তার বাইরে যদি কেউ আসে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। আপনি শুরু করেন। আহ, আমরা আলোচনা করতেছিলাম অংশীদারি ব্যবসায়।
স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? হ্যালো, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে তিনজন অংশীদার বলা আছে, পরি, বিবি এবং সীতা একটি অংশীদার ব্যবসায় তিনজন অংশীদার। পরিবিবিসিতা। তাদের মূলধন 1,20,000, 80,000 আর 40,000। তার মানে মূলধন ইচ্ছা করলে কম বেশি নিয়ে আসতে পারে। লাভ লোকসান বন্টনের পূর্বেই সীতা মাসিক 1,200 টাকা বেতন পাবে। তার মানে বাৎসরিক পাবে 12 দিয়ে গুণ করলে যা হয়। 12 দিয়ে গুণ করলে যা হয় তাই হবে। 12 দিয়ে গুণ করলে 1,200 গুণ 12, তাহলে কত হবে? গুণ করলে যা হবে 14,400 টাকা বাৎসরিক বেতন পাবে, তাই তো? ইয়েস স্যার। তারপর চলতি হিসাবে তাদের উদ্বৃত্ত আছে। পরি 8,000 টাকা ক্রেডিট, মানে পরি প্রতিষ্ঠান থেকে 8,000 টাকা পাবে। বিবি 3,200 ডেবিট, মানে বিবির কাছেই প্রতিষ্ঠান পাবে 3,200। সীতা 4,000 ক্রেডিট, মানে সীতার কাছে প্রতিষ্ঠান পাবে 4,000। সীতা প্রতিষ্ঠানের কাছে পাবে 4,000। চলতি হিসাব কথা যেহেতু আসলো, তার মানে এটা স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। স্থায়ী মূলধন পদ্ধতির যেটা মূল বক্তব্য, এক্ষেত্রে মূলধন হিসাবে শুধু মূলধন লেখা যাবে, মূলধন ছাড়া অন্য কোনো কিছু এখানে লেখা যাবে না। মূলধন হিসাবে যাবে শুধু মূলধন, আর চলতি হিসাবে যাবে মূলধন ছাড়া অন্যান্য ডাটা যা যা আছে সবকিছু। 2019 সালে পরি 14,000 টাকা, বিবি 4,000, সীতা 10,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেন এবং এই উত্তোলনের উপরে সুদ উল্লেখ আছে তাদের। উত্তোলন করলে তার প্রতিষ্ঠান থেকে পাওনা কমে যাবে, এই জন্য চলতি হিসাবে ডেবিটে যাবে উত্তোলনের পরিমাণ। উত্তোলনের সুদ আছে, প্রতিষ্ঠান পার্টনারদের কাছ থেকে আদায় করবে, তাহলে উত্তোলনের সুদ প্রতিষ্ঠানে আয় আর পার্টনারদের হবে ব্যয়। তারপর তাদের ব্যবসায় লাভের 24,000 টাকা পর্যন্ত তারা প্রারম্ভিক মূলধন অনুপাতে বন্টন করবে। প্রারম্ভিক মূলধন অনুপাত মানে তাদের মূলধন আছে 1,20,000, 80,000, 40,000। 1,20,000, 80 আর 40,000, এটাকে যদি অনুপাত করো সংক্ষেপে, তাহলে হবে 12:8:4। আরো সংক্ষেপ যদি করো তাহলে 12:8:4 যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে চলে আসবে 3, 2 আর 1। এই অনুপাতে তাদের প্রথম 24,000 টাকা ভাগ হবে, আর অবশিষ্ট অংশ তাদের ভাগ হবে 30%, 30% আর 40% হারে। 1 সেপ্টেম্বর বিবি ব্যবসায় অতিরিক্ত মূলধন স্বরূপ আবার ইসলাম। মাহমুদ, তুমি কি 12 এর না 11 এর? 11 স্যার। তো তোমাদের ক্লাস তো 11টাই। ও আচ্ছা, সরি স্যার। অতিরিক্ত মূলধন 12,000 টাকা আনয়ন করে। এই 12,000 টাকার উপর তাহলে তাদের 5% হারে বিবি আরো সুদ পাবে 12,000 টাকা। 1 সেপ্টেম্বরে আনয়ন করার কারণে 1 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে সুদ পাবে। কয়ে উল্লেখ আছে যে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। এখানে মূলধন হিসাবে শুধু মূলধন যাবে, মূলধন হিসাবে অন্য কোনো কিছু লেখা যাবে না। মূলধন হিসাবে যাবে শুধু মূলধন। আর যদি কেউ অতিরিক্ত মূলধন নিয়ে আসে, ওই টাকা যাবে, কারণ এটা স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। এই স্থায়ী মূলধন পদ্ধতিতে তার মূলধন ছাড়া অন্য কোনো কিছু যাবে না।
এখানে অংশীদারগণের মূলধন হিসাব ব্যালেন্স বিডি 1,20,000, 80,000, 40,000। প্রথমে যে মূলধন নিয়ে আসলো তারা ওই টাকাটা এখানে আছে। পরবর্তীতে স্মৃতি আবার 12,000 টাকা দিয়ে আসলো, এই জন্য নগরান দিয়ে 12,000 লিখতে হচ্ছে। তাহলে কথা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক হলে তাহলে স্থায়ী মূলধন পদ্ধতিতে শুধু মূলধনের টাকার পরিমাণই মূলধন হিসাবে আসে। এখানে মূলধনের সুদ, লাভের অংশ, বেতন, অন্য কোনো কিছু লেখা যাবে না। দিয়ে তাদের মূলধনের ব্যালেন্স হয়ে গেল 1,20,000, 80,000 এবং 52,000। এই টাকাগুলো হয়ে গেল তাদের মূলধনের পরিমাণ। ক্ষয়ে গিয়ে এখানে চিন্তা করা হয় যে যেগুলো প্রতিষ্ঠানের লাভ বা আয় সেগুলো ক্রেডিটে যায়। প্রতিষ্ঠানের লাভ বা আয়গুলো ক্রেডিটে যাবে, তাহলে নেট লাভ প্রতিষ্ঠানে আয়, এই জন্য ক্রেডিটে 56,000। উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের এটা আয়, কারণ উত্তোলনের সুদ পার্টনারদের কাছ থেকে তারা আদায় করবে, এবং উত্তোলনের সুদের পরিমাণ প্রশ্নে বলাও আছে, এই জন্য উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের আয়ের কারণে এখানে ক্রেডিটে আসবে। স্যার সীতার ওই পাশে হচ্ছে বলো কি? স্যার হুম স্যার এইখানে ওই যে সীতার 4,000 আর 2,400, ঠিক আছে স্যার? এই মানে টোটাল যে 6,400, হুম এটা কি হচ্ছে আপনার ওই যে মানে 30,000 টাকার সাথে কি পরে যে বিয়োগ হবে নাকি হইতেছে যোগ হবে? মানে আপনার ওই যে উপরের যে 14,000 আর 12,200, ঠিক আছে, 14,000 এই আইটেমের সাথে কি যোগ হবে কি বিয়োগ হবে এটা এটা তোমার 24,000 থেকে? ক্রেডিটের টোটাল হচ্ছে 56,600। এই 56,600 থেকে 12,200 আর 14,400 বিয়োগ হবে, বিয়োগ করে আসবে 30,000। এই 30,000 টাকা অনুপাত অনুযায়ী ওদের মধ্যে ভাগ হবে। জি স্যার, বুঝতে পেরেছি। তারপরে মূলধনের সুদ যেহেতু পার্টনারদেরকে দিতে হবে, প্রতিষ্ঠান পার্টনারদেরকে দিবে, এই জন্য প্রতিষ্ঠানে ব্যয়, তাহলে মূলধনের সুদ 6,000, 4,200, সীতার 2,000। এই মূলধনের সুদ ডেবিটে আসতেছে, মোট 12,200। এখানে লক্ষ্য করো মূলধনের সুদ যদি কেউ মূলধন অতিরিক্ত নিয়ে আসে, তাহলে তার মূলধনের সুদ হবে দুইবারই পাবে সে। যেমন এখানে বিবি পরে আবার নিয়ে আসলো 12,000, তো বিবির প্রথমে 80,000 টাকার 5% বের করলে হয় 4,000। 4,000 সুদ হচ্ছে বিবির। বিবি আবার পরে নিয়ে আসছে 12,000। 12,000-এ 5% নির্ণয় করলে হবে 600। 600 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এখান থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যদি বের করো তাহলে 4 মাসের হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 600 টাকা, 12,000 টাকার 5% বের করলে হয় 600 টাকা 1 বছরের। এখান থেকে 4 মাসের বের করবা, তাহলে ভাগ 12 গুণ 4, এইভাবে ভাগ 12 গুণ 4 করলে 200 টাকা আসবে। তারপর সীতার বিবির তাহলে টোটাল মূলধনের সুদ হয়ে যাচ্ছে 4,200 টাকা। এই জন্য এখানে স্মৃতির মূলধনের সুদ ডাইরেক্ট চলে আসলো 4,200 টাকা। এখান এই পর্যন্ত তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বয়েজ? এ পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে বলো।
আছে কারো কোনো কোয়েশ্চেন? আছে বলো। নো স্যার, কোনো কোশ্চেন নাই। কন্টিনিউ করেন। আছে কারো কোনো কোয়েশ্চেন বয়েজ? থাকলে বলো। তারপরে তাদের এইভাবে করার পরে কি হবে? তাদের ওই অন্যান্য যা যা আছে সবকিছু লিখে তাদের লাভের অংশ বের করা হবে। অন্যান্য যা যা আছে সবকিছু লিখে লাভের অংশটা বের করা হবে। বেতন ওই যে কিছুক্ষণ আগে হিসাব করলাম যে সীতা 1200 টাকা করে পাচ্ছে, তাহলে সীতার 12 মাসে হচ্ছে কত? 14,400 টাকা হচ্ছে 12 মাসে, তাই না? আর এখানে লক্ষ্য করো প্রত্যেকটা ডাটার উপরে যে চলতি হিসাব লেখা হচ্ছে। এই চলতি হিসাব লেখার কারণ হচ্ছে যে এদের বেতন চলতি হিসাবে যাবে পরে, এই জন্য চলতি হিসাব লেখা হচ্ছে। এরপরে ক্রেডিটের যোগফল 56,600, এটা ডেবিটে আবার লেখা হলো, লিখে উপর থেকে 12,200 আর 14,400 মাইনাস করে তাদের হয়ে গেল 30,000। এখন ওই 30,000 দুই ভাবে ভাগ করতে বলছে। 30,000 যদি লক্ষ্য করো, বলছে প্রথম 24,000 পর্যন্ত প্রারম্ভিক মূলধন অনুপাতে। প্রারম্ভিক মূলধন অনুপাত মানে 4:2:1। সহজ কথায় 1,20,000, 80,000, 40,000-কে যদি প্রত্যেককে 40,000 দিয়ে যদি ভাগ করো, তাহলে এখানে আসবে 3। 1,20,000 হয়ে যাবে 3, 80,000 হয়ে যাবে 2, আর 40,000 হয়ে যাবে 1। দিয়ে 4:3:2 অনুপাতে 24,000 পর্যন্ত ভাগ হবে। তাহলে 30,000 মধ্যে 24,000 ওইভাবে ভাগ হলে বাকি থাকে 6,000। ওই 6,000 হবে 30%, 30% আর 40% অনুপাতে। তো ওইভাবে 4:3:2 অনুপাতে ভাগ করলে 24,000-এর আসে প্রথম জন 12,000, 8,000, 4,000। বাকি 6,000-এর 30% যদি বের করো তাহলে আসবে 1,800। পরের জন্য 1,800, তারপরের জন্য হচ্ছে 2,400। এইভাবে বের করে তাদের এই টোটাল টাকা হয়ে যাচ্ছে 13,800 টাকা। টোটাল টাকা 13,800 হয়ে যাবে। 12,000 যোগ 1,800, টোটাল টাকা 13,800। 8,000 যোগ 1,800, 9,800। আর সেটা 4,000 যোগ 2,400, 6,400। এইভাবে বন্টনের পর আবার যোগ করে দেখবা যে 30,000 মিলে কিনা। 13,800, 9,800, 6,400 যোগ করলে 30,000 মিলে যাবে। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো বয়েজ? নো স্যার। প্রশ্ন নাই। এরপরে কাজ হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব দেখতে পাচ্ছ এখন? চলতি হিসাবে যার ক্রেডিট ব্যালেন্স ছিল তার ক্রেডিটে লেখা হচ্ছে ব্যালেন্স বিডি বলে, আর যার ডেবিট ব্যালেন্স ছিল তার ডেবিটে লেখা হচ্ছে ব্যালেন্স বিডি বলে। ক্লিয়ার? তারপরে যে যা পাবে সেগুলো ক্রেডিট দিকে যাচ্ছে। মূলধনের সুদ 6,000, 4,200, 2,000
এটা আবন্টন থেকে আসতেছে, এই জন্য উপরে লিখে রাখা হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাব, আবন্টন থেকে আসার কারণে। তারপর লাভের অংশ ওখান থেকেই আসতেছে, যে যেটা পেয়েছে। বেতন এখানে আসতেছে, কারণ বেতন পাবে এবং বেতনের টাকা যে উত্তোলন করেছে এমন কোনো কথা প্রশ্নে বলা নাই। যদি প্রশ্নে বলা থাকতো যে বেতনের টাকা উত্তোলন করেছে, তাহলে কিন্তু আসতো না। বেতনের টাকা উত্তোলন করেছে এমন কোনো কথা না বলার কারণে বেতন তার চলে আসলো 14,400। ব্যালেন্স বিডি 3,200। বিবির যেহেতু ডেবিট ব্যালেন্স ছিল, এই জন্য ডেবিটে লিখতে হলো। উত্তোলন করেছে, তাহলে লাভের অংশ যেমন পাবে, তেমন উত্তোলন করে নিলে তার নেগেটিভ দিক তৈরি হচ্ছে, তার পাওনা পরিমাণ কমে যাচ্ছে। এই জন্য যার যার উত্তোলনের পরিমাণ ডেবিটে আসলো। আরেকটা বিষয় আসবে, এটা হচ্ছে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটা ওদের ডেবিটে আসবে। অংশীদারগণের চলতি হিসাব উত্তোলনের সুদ বলেও ডেবিটে আসবে, দিয়ে ব্যালেন্স নির্ণয় করবা। তো এখন নাজমুল শুনতেছ? হ্যালো নাজমুল, নাজমুল শুনতেছ? জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে একটু প্রবলেম হচ্ছে আর কি। স্যার নেটে স্যার সমস্যা করে। আচ্ছা, এখানে তাহলে আমরা এতক্ষণ যে চলতি হিসাবটা আলোচনা করলাম, তুমি শুনেছিল তো? জি স্যার। চলতি হিসাবের বিষয়গুলো বলো দেখি। চলতি হিসাবের বিষয়গুলো কি, মানে চলতি হিসাব কিভাবে তৈরি করবা বা এটার ঘটনা কি? চলতি হিসাবের বিষয়টা বলো একটু। পারবা বলতে? হ্যালো, ফেরদৌস। তানজিম মাহমুদ বলো। তানজিম মাহমুদ, চলতি হিসাবের ব্যাপারটা কি বলো দেখে একটু। চলতি হিসাব জিনিসটা কি? চলতি হিসাব, চলতি হিসাব তানজিম, জি স্যার। হ্যাঁ বলো, চলতি হিসাবের ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? স্যার প্রশ্নটা দেখা যাবে স্যার? প্রশ্নটা দেখবে আবার। চলতি হিসাব, দেখতে পাচ্ছ প্রশ্ন? না স্যার। দেখতে পাচ্ছ এবার? জি স্যার। হুম, বলো।
চলতি হিসাব বলতে স্যার এখানে যেগুলো আপনার নিয়মিত খরচ হবে স্যার, বছরে নিয়মিত খরচ হবে সেগুলো, মানে সম্পদ গুলো বাদে স্যার, যেমন স্যার উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এগুলো স্যার। এগুলো কি করবা? তারপর স্যার নিট মুনাফার পরিমাণ। এগুলো কি করবা? স্যার এই আয় এবং ব্যয়ের